তানিশাকে একাধারে ধর্ষণ করলো আবারও লোকটি। তানিশা বলল, কি হচ্ছে আমার সাথে এইসব? তখন মানুষটা তানিশার দিকে না তাকিয়ে মুচকি হেসে প্রশ্নের জবাবে বলল, আমি তোমার মিষ্টি বর, আমি তোমার হাসি খুশি, আমি তোমার সব। তানিশা কথাটা শুনে নিজের অজান্তেই ছোট করে হেসে দিল। মানুষটা তানিশার মিষ্টি হাসির দিকে যেন এক নজর তাকিয়ে আছে। আচ্ছা, ঠিক আচ্ছা, পারলে বাচ্চার বাবাকে আমার সাথে দেখা মাখা রাত। তুমি এখানে কেন তানিশা? তুই এখানে কেন তানিশা? ভাইয়া, কথাটা আমি আগে জিজ্ঞেস করেছি, তাই আমার কথাটার আগে উত্তর দাও। আমি সব তোকে বাসায় গিয়ে বলছি, এখানে তোর থাকা সেফ না। ভাইয়া, আমি বাসায় যাচ্ছি, তবে একটা কথা, নিজের খেয়াল রেখো। এই জায়গাটা গিরগিটির মতো, মিনিটে মিনিটে রং চেঞ্জ করে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আমি টেনশন করছি তুই ভালোই ভালোই এখান থেকে যেতে পারবি কি না। আচ্ছা, আমি তোকে ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না ভাইয়া, আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না, আমি যেতে পারবো। তুমি সচেতন থাকবে সব সময়, সর্বদা চোখ কান খোলা রাখবে। ওকে, তোকে টেনশন করতে হবে না, তুই যা এখান থেকে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যাবে কিন্তু। তানিশা নৌকা হয়ে বাড়ি ফিরছিল। তখন তানিশা যেদিকে যাওয়ার ইচ্ছা প্রসন্ন করছিল, নৌকা তার উল্টো দিকে চলছিল। কতক্ষণ যাবৎ পরে তানিশা ঘাটে এসে বাড়িতে ফেরার পথে একটা ডাস্টবিনের পাশে দেখতে পেল একটা কুকুর মাথাবিহীন একটা লাশ চেবিয়ে চেবিয়ে খাচ্ছে। তানিশার মাঝে খুব করে ভয় লাগছে। দৃশ্যটা দেখে তানিশার গলা শুকিয়ে আসছে, আর লাশ দিয়ে বাজে গন্ধ বের হচ্ছে। তানিশার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। কতক্ষণ পরে এইসব আর সহ্য করতে না পেরে তানিশা ওখান থেকে এক দৌড়ে গেটের সামনে চলে আসলো। তানিশা আজকে আর চোরের ন্যায় বাড়িতে প্রবেশ করছে না, কিন্তু খুব করে হাঁপাচ্ছে। ফিল্টারের দিকে আগাচ্ছে তানিশা। ফিল্টারের কাছে গিয়ে দেখলো ফিল্টার কাছে গ্লাস নেই। তখন তানিশা ডাইনিং টেবিলের উপর থেকে গ্লাসটা নিতে গিয়ে সেটা ফ্লোরে পড়ে যায়, আর গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপর অন্য একটা গ্লাস নিয়ে এক গ্লাস পানি একেবারে খেয়ে নেয়। কম করে 4 গ্লাস পানি খেলো তানিশা, তাও যেন পিপাসা মিটছে না। পানি খাওয়া শেষ করে পিছনে ফিরে রুমের দিকে অগ্রসর হতে যাচ্ছিল, তখনই তানিশার ভাবি তানিশা উদ্দেশ্য করে একটা কথা বলল। তানিশা ওয়েট হেয়ার। ভাবিকে দেখে তানিশা আরও ঘাবড়ে যায়। ভাবিকে এভাবে দেখবে সেটা আশা করেনি, কারণ ওর ভাবি একবার ঘুমালে তাকে সহজে জাগনা করা যায় না। হাজার বার না ডাকলে ওর ভাবি জাগনা পায় না। একবার তানিশা আর ওর ভাইয়া ওর ভাবিকে নিয়ে ভাতাবের ভিতরে নামিয়ে দেওয়ার পর জাগনা পেয়েছিল না। সে ভাবি আজ রাতে জাগনা বিষয়টা মোটেও স্বাভাবিক না। কি হয়েছে ভাবি, আর তুমি এত রাতে জেগে আসো দেখছি? কতক্ষণ বাদে তানিশার ভাবি তানিশার সামনে চলে আসে। কোথায় গিয়েছিলে? পানি খেতে রুম থেকে বেরিয়েছিলাম ভাবি। তানিশা, মিথ্যা বলবা না প্লিজ। আমি দেখেছি তুমি বাহির থেকে হাঁপাতে হাঁপাতে এসেছো। কোথায় গিয়েছিল বলো? আম্মু, আন্টি, আঙ্কেল এর সাথে দেখা করতে গিয়েছিল। রাইসা ওদের রুমের দুয়ার উচ্ছন্ন করে বাহিরে আসতে আসতে, আরে ভাবি, আমি এমনিতেই ভাইয়ের সাথে বাহিরে গিয়েছিলাম। তোমার ভাইয়ার সাথে গিয়েছিলে? জি ভাবি, ভাইয়ার সাথে গিয়েছিলাম। তা তোমার ভাইয়া কোথায় গিয়েছে? তোমাকে একা ছেড়ে দিল যে? ভাইয়া বাহিরে আছে, একটু কাজ করছে। ও, তোমার ভাইয়া বাহিরে গিয়েছে? হ্যাঁ, ভাইয়া বাহিরে গিয়েছে, একটু পরে হয়তো বা আসবে। তোমার ভাইয়া যদি বাহিরে থাকে তাহলে ঘরে ঘুমাচ্ছে কে? পাগল আমি না, পাগল তুমি আমাকে এখন বানাচ্ছ। আমি ভাইয়ার সাথে মাত্র কথা বলে আসলাম। ভাইয়া আমাকে নিজে বাড়িতে চলে আসতে বলল। আচ্ছা তাইলে দেখো কে ঘরে ঘুমাচ্ছে। তানিশাকে টানতে টানতে ওর ভাবির রুমের মধ্যে নিয়ে গেল। তানিশা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মনে হলো যেন আকাশ ভেঙে পড়ল তানিশার মাথার ওপর। যে ভাইয়াকে সে একটু আগে বনে দেখে আসলো, তার সেই ভাইয়া বেঘরে ঘুমাচ্ছে। কিন্তু কেমন করে এটা সম্ভব? তানিশা বললেই তো হতো জামাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলে।
মিথ্যা কেন বললে? ভাবি, আমি জামাইয়ের সাথে ঘুরতে যাইনি, আমি ভাইয়ার সাথে গিয়েছিলাম। আর মিথ্যা বলতে হবে না। আরে ভাবি, আমি কিছু ভালো লাগছে না, আমি গেলাম। তাই বলে তানিশা রুমে চলে আসতে লাগলো। আর হ্যাঁ, বাবা মা ঘুম থেকে ওঠার আগেই ঘুমিয়ে যাও। রুমে এসে তানিশা ভাবতে লাগলো, এটা যদি ভাইয়া হয় তাহলে বনে ওইটা কে ছিল? আবার মনে উনি যদি ভাইয়া হন তাইলে ভাবির রুমে কে শুয়ে আছে? তানিশার ভাবতে পারছে না কি হচ্ছে ওর সাথে। তানিশার মনে হচ্ছে ওর পিছে কোনো সাইকো বা অশরীর লেগে আছে, যেমনটা আজকে তানিশার সাথে ঘটলো। সেটা দেখে পুরোপুরি সাইকো অশরীকে বিশ্বাস করে নিয়েছে। আগে মনে করতে এইসব সাইকো বা অশরী নেই, কিন্তু তানিশার এখন মন বলছে এসব আছে। তানিশার হঠাৎই মনে হলো তোর সাথে করে মনে পেন ক্যামেরা ও বাটন স্পাই ক্যামেরা নিয়ে গিয়েছিল। হয়তোবা বনে ঘটে যাওয়া সব কিছু ক্যামেরায় বন্দি হয়ে থাকবে। আর যার সাথে তানিশা বনে কথা বলেছিল সে যদি সাইকো বা অশরী হন তাহলে ক্যামেরায় বন্দি হবে না, কারণ তানিশা সাইকো আর অশরীদের ব্যাপারে এটা আগে থেকে জানে যে ওদের ক্যামেরায় বন্দি করা সম্ভব না। আর বন্দি করা গেলেও সাইকো বা অশরীদের পা মাটি থেকে উপরে থাকে। আর ক্যামেরায় যদি দেখা যায় যার সাথে তানিশা কথা বলেছিল তার পা উপরে ছিল মাটি থেকে, তাহলে বোঝা যাবে সেটা সাইকো বা অশরী ছিল। আর যদি পা মাটিতে থাকে তাইলে বোঝা যাবে ওইটা ভায়া আর আমাদের বাড়িতে এটা সাইকো বা অশরী ছিল। তানিশা তাড়াতাড়ি করে শার্ট থেকে বাটন স্পাই ক্যামেরা বের করে, আর বের করে সেটা কেবলের মাধ্যমে ল্যাপটপে সেট করে। আর সেট করে তো রীতিমতো অবাক তানিশা, কোনো প্রকার ভিডিও বাটন স্পাই ক্যামেরায় রেকর্ড হয়নি। তানিশা ভাবতে লাগলো সে বনে ঢোকার আগে নিজে বাটন স্পাই ক্যামেরাও পেন ক্যামেরা অন করে সেভ মোডে রেখে দিয়েছিল, কিন্তু সেভ কেন হলো না এটা মাথায় আসছে না তানিশার। তারপর তানিশা পেন ক্যামেরা সেট করে কেবলের মাধ্যমে, পেন ক্যামেরারও একটাই অবস্থা, কোনো প্রকার ভিডিও রেকর্ড হয়নি। তানিশার স্পাই মনে হচ্ছে বনে ঢোকার আগে বাটন স্পাই ক্যামেরা ও পেন ক্যামেরা অন করে বন থেকে বের হয়ে যাওয়ার সময় নিজে সেগুলো অফ করে। কিন্তু বিষয়টা হচ্ছে রেকর্ড কেন হলো না? তাহলে কি ওই বনে ইলেকট্রিক ম্যাগনেটিক গ্যাজেট লাগানো আছে? কিভাবে সম্ভব ওই বনে ইলেকট্রিক ম্যাগনেটিক গ্যাজেট লাগানো? এত বড় বনে কি ইলেকট্রিক ম্যাগনেটিক গ্যাজেট লাগানো সম্ভব? আর সম্ভবই যদি হয়, আর যদি লাগানোই থাকে, তাহলে কেমনে সেদিন মোবাইলে ট্রেকিং করে আমি রাইসাকে খুঁজে নিয়েছিলাম? তাহলে কি ওখানে জাস্ট মোবাইল ফোন ব্যবহার করা যায়, অন্য কিছু ব্যবহার করা যায় না? আর কিছু ভাবতে পারছে না তানিশা। সব ভাবনা মাথার উপর দিয়ে যাচ্ছে। কতক্ষণ বাদে পাড়ি দিল তানিশা ঘুমের রাজ্যে। ঘুম পড়ি দেখতে চান তাইলে তানিশার দিকে তাকান। কতক্ষণ পরে তানিশা অনুভব করলো কারো একজনের বুকের উপর তার মাথা। তানিশা বলছে, তোমার বুকটাকে আমার কাছে বিক্রি করবে? এত কিছু রেখে তুমি আমার বুক নেবে? আমি তোমার বুকটাকে নিতে চাই। সারা জীবন এভাবে মাথা রেখে ঘুমাতে চাই আমি। পাগলি, আমার বুকটা তো তোমারই জন্য। তোমার বুকটা তাও আমি কিনে নিব, কাউকে দিব না। তানিশা জানো কি সোনা, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বলল আমরা যেন আমাদের বেবির জন্য একটু কন্ট্রোল করে চলি। কি কন্ট্রোল করব বলো? আমরা আর চাইলেও আগের মতো করতে পারবো না। কি করতে পারবে না? আগের মতো আদর। ডাক্তার বলেছে একটু কন্ট্রোল করে কম আদর করতে হবে। না, আমার কম আদর হবে না, আমাকে অনেক আদর করতে হবে। ওগো ওই ডাক্তার বেটা না বলে দাও না একটু বেশি আদর, ওকে সোনা। এভাবেই সুখের সাগরে ভেসে গেল দুজন। সকালে তানিশা ঘুম থেকে উঠে দেখে ফ্লোরে প্রোটেকশন পরে আছে, আর তার জামা কাপড় গায়ে জড়ানো ছিল। তানিশা বুঝতে পারছে এটা কোনো প্রকার স্বপ্ন ছিল না। তাহলে কি তানিশার সজ্ঞানেই এমনটা হলো আজকে? তাহলে কি তানিশার সজ্ঞানেই এমনটা হলো আজকে? তানিশা ততক্ষণে ওয়াশরুমে গেল।
শাওর ছেড়ে দিয়ে রাতের ঘটে যাওয়া বিষয়টা নিয়ে আবার ভাবতে থাকে। কল্পনার জগতে আর কোনো কিছু ভেবে পাচ্ছে না। তারপরও কল্পনায় বিভোর তানিশা। কতক্ষণ বাদে তানিশা গোসল শেষ করে বাইরে চলে আসে। সিল্কের একটা শাড়ি গায়ে জড়িয়ে তানিশা আদনান এর রুমের দিকে অগ্রসর হচ্ছে। ডাইনিং রুমে দেখতে পেল তানিশার ভাবি খাবার প্লেট সাজাচ্ছে। যেতে পথে কিঞ্চিত ছড়েও একটা কথা বলেনি তানিশার ভাবির তানিশার সাথে। সোজা গিয়ে ভাইয়ার রুমে সালাম দিকে ভিতরে প্রবেশ করলো, কিন্তু আজকে তাড়াহুড়ায় অনুমতি নিতে ভুলে গিয়েছে। আর ভিতর থেকে সালামের অপেক্ষা না করেই তানিশা রুমের তানিশা ভিতরে গিয়ে দেখে আদনান ঘুমাচ্ছে। আদনান সাহেব, উঠবেন না? না দাদি, আমাকে ঘুমাতে দাও, আমি মন প্রাণ উজাড় করে ঘুমাচ্ছি। আদনান, তোর বউ পালিয়ে গিয়েছে অন্য একটা বেটার সাথে। তাহলে দাদি, আমার জন্য অন্য একটা বউ দেখো বা মেয়ে দেখো। আমি আবার বিয়ে করতে চাই। বাড়িতে আগুন লেগে গিয়েছে, তাড়াতাড়ি ওঠে, নয়তো পুড়ে যাবি। কিছু হবে না দাদি, যাও তো এখান থেকে। আদনান, তোর বাবা এলো হাতে লাঠি নিয়ে। এক লাফ দিয়ে আদনান ঘুম থেকে উঠে গেল। এই দৃশ্য দেখে তানিশা মিটিমিটি হাসছে। আদনান ছোটবেলা থেকে ওর বাবাকে খুব ভয় পেত। আদনান যখন ছোটবেলায় খেতে চাইতো না, পড়তে বসতে চাইতো না, ঘুম থেকে উঠতে চাইতো না, তখন একবার ওর দাদির কণ্ঠে ওর বাবার কথা শুনতেই ভদ্র ছেলে হয়ে সকল কাজ করত। আর আজকে তানিশা সেই দুর্বল পয়েন্টে আঘাত করলো। দাদির কণ্ঠ নকল করে বাবার হুমকি দিল তানিশা। আদনান চোখ মুছতে মুছতে বলল, তার মানে তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস? হ্যাঁ ভাইয়া। এখনো তানিশা হাসছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তাই বলে খপ করে তানিশার কান আদনান ধরে ফেলে। ভাইয়া প্লিজ ছাড়ো, খুব লাগছে। আগে আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দে, তারপর ছাড়ব। হ্যাঁ বলো, কি প্রশ্ন? মৃত দাদির কণ্ঠ নকল করে বাবার ভয় কেন দেখালি? আমার তোমার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ ছিল, তাই তাই বলে এভাবে বাবার ভয় দেখাতে হবে করুণ স্বরে? একমাত্র তুমি বাবাকে ভয় করো, অন্য কাউকে তো করো না। এই দেখ, তোমার ননদ আজকে অফ ডে, তারপরও আমাকে এত সকালে ঘুম ভাঙালো। তানিশার ভাবিকে উদ্দেশ্য করে আদনান বলতে লাগলো। এখনো আদনান তানিশার কান ধরে আছে। আপনারই তো বোন, এখানে আমি কি করব? তুমি ভাবি হয়েছে কি করতে তাইলে বিচার করো তাড়াতাড়ি। ভাইয়া, তুমি আমার নামে বিচার দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, তো কি হয়েছে? ভাইয়া, আমি কি ভাবিকে বলবো তুমি ভাবিকে ভালোবাসো না? কানে ফিসফিস করে বলে। কে বলেছে ভালোবাসি না? তুমি নিজে বলেছো। কখন বললাম এমন বাজে কথা? যখন আমি বললাম আদনান তোর বউ পালিয়ে গিয়েছে অন্য একটা বেড়ার সাথে, তখন তুমি কি বলেছিলে ভাইয়া? মুস্কি হেসে। তুমি যেটা বলেছিলে সেটার একটাই ইঙ্গিত দিচ্ছে যে তুমি ভাবিকে ভালোবাসো না। এখন যদি আমাকে না ছেড়ে দাও তো আমি ভাবিকে সব বলে দিব। আদনান ততক্ষণে তানিশার কান ছেড়ে দিয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। আর ওদের ফিসফিস করে বলা কথা ওর ভাবির কান পর্যন্ত যায়নি। আচ্ছা, আমার সুইটহার্ট ভাবি কি তোমার ওপর রেগে আছে? একটু জোরে বলল যাতে ওর ভাবি শুনতে পায়। জানি না তো, যাও গিয়ে একটু আদর করো। আমি তোমার সাথে পরে কথা বলছি। ওকে, তুই ঘরে যা, আমি দেখছি। ওগো সোনা, কি হয়েছে তোমার? বেশি ঢং দেখাতে হবে না। আপনি এখান থেকে এখন যান আর গিয়ে ঘুমান, অনেক কাজ পড়ে রয়েছে আমার। বলো না সোনা, কি হয়েছে তোমার? কিছু না, আপনি না। ওগো শুনছো, কি হয়েছে? বলো কি হয়েছে আমার সোনার? এমন ধুতম পেঁচার মতো মুখ করে রেখেছো কেন? মানুষের হাজবেন্ড দেখি কত সাহায্য করে বউদের, আর আমার একটা দামড়া গন্ডারের মতো হাজবেন্ড আছে। সে শুধু একটু গিলবে, বাহিরে যাবে আর এসে ঘুমাবে, আর আমার সংসারে সকল কাজ এক হাত সামলাতে হবে। যত ঝামেলা আমার উপর। খাবার টেবিলে বসুন, খেতে দিচ্ছি। আর বাবা, আপনার ছেলে কিন্তু নামাজ পড়ে না।
আদনান বৌমা যা বলেছে সেটা কি সত্য? না বাবা, সত্যি না। আর যদি শুনি তুমি নামাজ বাদ দিয়েছো তাইলে খবর আছে। ওকে বাবা, আর নামাজ কামাই দিব না। কথাটা শেষ করেই ঢোক গিলল আদনান। ডাইনিং টেবিলের সবাই খাওয়া সেরে নেয়। খাওয়া দাওয়া শেষ করে তানিশা ওর ভাইয়ের দিকে একটা কথা ছুড়ে দেয়। ভাইয়া, একটু ছাদে থেকে চলো ঘুরে আসি, একটু কাজ ছিল। কতক্ষণ পরে আদনান ছাদে আসলো। কিন্তু ভাইয়া, তুমি কালকে রাতে কোথায় গিয়েছিলে? কেন, তোর মনে নেই? আমি তোকে বোন থেকে বাড়ি যেতে বললাম আর তুই চলে আসলি। কিন্তু ভাইয়া, আমি তোমার আগে বাড়িতে আসলাম, কিন্তু আমি এসে দেখলাম তুমি বাড়িতে এসে ঘুমাচ্ছ। এটা কি করে সম্ভব? আমিও তো সেটা বুঝতে পারছি না। তুই বাড়িতে এসে ঘুরে দেখেছিলি? না। কিন্তু কেন? আমি যখন তোকে ওখানে বাড়ি পাঠিয়ে দিলাম তখন ঘড়িতে 12টা 7 বাজে, আর আমি যখন বাড়িতে এসেছি তখন 2টা 45-এর দিকে। খাওয়া দাওয়া শেষ করতে 3টা বেজে যায়। আর তুই যদি আমার পরে আসিস তাহলে তো 3টার পরে এসেছিস। আরে ভাইয়া, আমি তখন চলে এসেছিলাম। আমি কোথায় দাঁড়িয়ে থাকি নাই, সোজা বাড়িতে চলে এসেছি। কিন্তু এসে দেখি তুমি আমার আগে বাড়িতে এসেছো। এটা কি করে হতে পারে? সেটা তো আমার তো প্রশ্ন। নৌকার কাহিনীটা লুকালো তানিশা নিজের ভাইয়ের থেকে। ভাইয়া, তোমার ওখানে যাওয়ার কারণটা কি? তুমি ওখানে কি করেছিলে আগে বলো। তুই কেন ওখানে গিয়েছিলি আগে তুমি বলো। আসলে ওই বনে ক্রাইম হয়, সেটার মিশন সরকার আমার মাথার উপর চাপিয়ে দিয়েছে। কেউ এই মিশন নিতে সাহস করছিল না। পরে সরকার আমার কাঁধের উপর চাপিয়ে দেয়। ক্লিয়ার করে বলো ভাইয়া, কি ধরনের ক্রাইম হয়? কতক্ষণ যাবৎ পরে আদনান শান্ত গলায় তানিশার দিকে একটা প্রশ্ন ছুড়ে দেয়। তুই কেন ওই বোনকে উদ্দেশ্য করে গিয়েছিলি? তানিশা কি উত্তর দিবে ভেবে বিভোর। তানিশা ভাবছে, ভাইয়াকে কি মিথ্যা বলবো নাকি উচিত হবে না? সত্যি বলা উচিত হবে। আর মিথ্যা বললে ভাইয়া কেমন রিয়াক্ট করবে? আর সত্য বললে ভাইয়া কেমন রিয়াক্ট করবে? ইসলামে বলেছে, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও সত্যি বলো, তাতে কল্যাণ নিহিত। তানিশা আরও ভাবছে, ভাইয়াকে এই মুহূর্তে কিঞ্চিত মিথ্যে বলে এড়িয়ে যাওয়া ভালো। কারণ ভাইয়া হট মেজাজি না, জানি আবার কখন কি করে বসে। আরে পরে না হয় সব সত্য বলে যাবে, যদি পাপ হবে মিথ্যা বলাতে। তানিশা, আমি তো যত সামান্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি, তাতে এতটা ভাবার কি হয়েছে? অ্যাকচুয়ালি ভাইয়া, আই নো এভরিথিং অফ ফ্রম আহমেদ। হাউ দ্যাটস ইউ নো? অ্যাকচুয়ালি ভাইয়া, আমি একদিন ছাদে গিয়ে তারা গুনতে গুনতে একটা জায়গায় চোখ আটকিয়ে যায়। আর আমি ভালো করে দৃষ্টি দিয়ে দেখতে পাই কতগুলো মানুষ একটা মেয়েকে নিয়ে টানাটানি করছে। তারপর মেয়েটিকে গাড়িতে তুলে আমার দৃষ্টি অগোচরে চলে যায়। আমাদের এলাকায় এমন কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। আর আমি কতদিন যাবৎ সেই জন্যই তো ওই বনে যাই। আর গিয়ে জানতে পারি ওই বনটা ক্রাইমের আখড়া, আর ওই ক্রাইম মেইনটেইন করে বিখ্যাত জার্নালিস্ট ফোরাম আহমেদ। ও নো, তুই আর যাবি না ওই বনে, মনে থাকে যেন। খুব ডেঞ্জারাস বন ওইটা। মিনিটে মিনিটে রং চেঞ্জ হয় ওই বনটার। ওকে ভাইয়া, সেজন ভাইয়ের ছোট বাচ্চাগুলোকে একবার আমাদের বাড়িতে নিয়ে এসো। ওকে ঠিক আছে, আমি নিয়ে আসব। নাম কি ওদের ভাইয়া? নির্জন আর তানহা। অনেক সুন্দর নাম তো। আমার না ভাইয়া, ওদের নাম শুনেই ওদের দেখতে ইচ্ছে করছে। ওকে, আমি নিয়ে আসব। তানিশা, আজকে ঘুরতে যাবে? আপনার সাথে আবার যাব, তাও ঘুরতে। চল না যায় আহত সরে যেতে পারি একটা শর্তে, যদি আপনি আপনার ফেস আমার সামনে উন্মোচন করেন। ওকে, আমি আজকে তোমার সামনে মুখোশ ছাড়া আসবো, তবে একটা শর্ত। কি শর্ত? দেখো, আমি রাইসার কাছে তোমার জন্য একটা ব্যাগ দিয়ে এসেছি। তানিশা কথাটা আটকিয়ে দিয়ে উল্টো প্রশ্ন জুড়ে দিল, কি আছে ব্যাগে? সেটা না দেখলে বুঝবে কেমনে? না আপনি বলুন। তোমার জন্য একটা নূপুর, একটা নলক, একটা রিং আর একটা আকাশি রঙের শাড়ি। এগুলো দিয়ে আমাকে কি করতে হবে? তোমাকে এগুলো গায়ে জড়িয়ে নিতে হবে। না, আমি এগুলো পরবো না। প্লিজ সোনা, দেখা করো এগুলো গায়ে জড়িয়ে নিয়ে।
কখন আসতে হবে। এখন ঘড়িতে বাজে রাত 11টা। ঠিক রাত 1টায় নিতে আসবো। ওকে, ঠিক আছে। এগুলোর সাথে নেকলেস আর আংটি জড়িয়ে নিবা। ওই হীরের নেকলেস আর আংটি? হ্যাঁ, আমি এতটা দামি জিনিস পরতে অভ্যস্ত না, তাই পরতে ভয় লাগে যদি বাইরে গিয়ে চুরি হয়ে যায়। ধুর পাগলি, তাড়াতাড়ি ওইগুলো গায়ে জড়িয়ে রেডি হয়ে থাকবে কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে মহারানী। উম্মা। তানিশা স্কেপে এতক্ষণ কথা বলছিল। কতক্ষণ বাদে তানিশা রাইসাকে রুমে ডেকে নেয়। আন্টি ডাকলে, হ্যাঁ মামুনি। হঠাৎই পিচ্ছিকে মিস করবার কারণ জানতে পারি। কোমরে 2 হাত দিয়ে রাইসাকে কতক্ষণ বাদে তানিশা নিজের কাছে নিয়ে নেয়। কোলের উপরে বসে কাঁধের উপর থুতুনি নিয়ে রাইসাকে বলতে থাকে, মামুনি। জি আন্টি। আর আমার আন্টিকে আজকে এতটা রোমান্টিক লাগছে কেন? আচ্ছা রাইসা, তোমার আঙ্কেল কি আসলে মানুষ? ইনি টাউট। অনেক টাউট। টাউট ফর ওই। সেটা অনেক কথা, এখন আমাকে বলো, তোমার আঙ্কেল কি তোমার কাছে কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কখন দিয়েছে? আজকে আঙ্কেল আমাকে স্কুল থেকে ড্রপ করে দিয়ে যায়, আর গাড়ি থেকে নামার আগে একটা ব্যাগ আমার স্কুল ব্যাগের ভিতরে ভরে দেয়। তারপর তোমার আঙ্কেল চলে যায়। না, আমি আঙ্কেলকে একটা পাপ্পা দেওয়ার আগে অনেকগুলো চকলেট দিয়ে চলে যায়। কি ছিল সেই ব্যাগে, দেখেছো? না দেখি নাই। নিয়ে আসবে এখন একটু? আমি যাব আর আসবো। ওয়েট আন্টি। সাবধান, তোমার আম্মু আব্বু যান না দেখে। আম্মু আব্বু দেখে নিয়েছে। আমার ব্যাগ থেকে আম্মু বই পড়তে গিয়ে ওই ব্যাগটা দেখে আমাকে জিজ্ঞেস করলো, এই ব্যাগটা কিসের? তখন আমি আম্মুকে বলি, একটা আঙ্কেল দিয়েছে আন্টিকে। তারপর তারপর আমি ওই অষ্টমে যাই, আর আব্বু আম্মু দেখলাম ব্যাগটা দেখেছে। তারপর আমি অষ্টম থেকে এসে দেখলাম আম্মু মুখ গোমরা হয়ে বসে আছে। কেন সেটা আমি জানি না, তবে তোমার জিনিস দেখে হয়তো হিংসা জাগে আম্মুর মনে। আর দেখলাম আব্বুকে বলছে মানুষ কত কিছু তার বউদের গিফট করে, আর আমার দামরা আমাকে শপিংয়ে পর্যন্ত নিয়ে যায় না। দামরা কথাটা বলেই দুজনে খিলখিল করে হেসে দেয়। মনে হচ্ছে যান হাসির প্রতিযোগিতা করছে দুজন। কতক্ষণ বাদে রাইসা চলে যায় ব্যাগটা আনতে, আর তানিশা ভাবতে থাকে হাজারো কথা। আসলে কি উনি মানুষ? যদি মানুষ হন তাহলে সামনে না আসার কারণ কি? সামনে আসলে কি এমন হবে? আর উনি কি সেজন ভাইয়ের ছোট ভাই? কারণ নামটা কেমন যেন নীল। সেজন রেজন। আর আমি নিশ্চিত হয়ে বলছি, কেমনে উনি রেজন? আর রেজন কি ভাইয়ের বন্ধু? কোন কারণে? আর একটা বিষয় না মানুষের মিল থাকতেই পারে, তাই বলে আমার কি অধিকার আছে দুজন অপরিচিত মানুষকে ভাই বানানোর? আর ক্যানি ভাইয়ের থেকে জিজ্ঞাসা করলাম না, ভাইয়া তোমার বন্ধুর নাম কি? আর উনি কি আমার হাজবেন্ড? আর হাজবেন্ড হলে আমাদের বাড়িতে আমার ছবি ভরপুর থাকলো, মানুষটার কেন কোনো প্রকার ছবি নেই? মানুষ হলে এমন অদ্ভুত ব্যবহার করবার কারণ কি? আসলে সে হয়তোবা মানুষ না, কিন্তু মানুষের রূপ ধারণ করে থাকে আর সবাইকে বোকা বানায়। আমাকে হয়তো বোকা বানাতে পারবে না, উনি এটা জানে, তাই উনি আমার সামনে আসে না। কতক্ষণ বাদে রাইসার আগমন ঘটে রুমের মধ্যে। তোমার আম্মু আব্বু কি করছে মামুনি? আম্মু এখনো গোমরা মুখে হয়ে বসে আছে। এখনো? হ্যাঁ এখনো। কতক্ষণ পরে তানিশা ব্যাগটা খুলতেই হতভম্ব। তানিশার অবশ্যই আগে জানা ছিল কি কি উপহার আছে, বাট এগুলোর মধ্যে যে হীরের উপহার আসে এটা জানা ছিল না। এগুলো এক এক করে তানিশা হাতে তুলে নেয় আর চোখ বুলাতে থাকে সবগুলোর উপর। তানিশা শাড়ি হাতে নিয়ে হতভম্ব। মানুষটার চয়েস আছে বলতে হবে। আকাশি রঙের শাড়ি। আমি ভাবছিলাম কত বাজেই না দেখা যাবে, কিন্তু এটা অনেক সুন্দর। তানিশা শাড়িটি মুখের উপর নিয়ে শাড়ির গন্ধ নিতে থাকে। তানিশার দুইটা গন্ধ পাগল করে তোলে, একটা নতুন বইয়ের গন্ধ আর একটা নতুন শাড়ির গন্ধ। দুটোই যেন পাগল করে দেয় তানিশাকে। তানিশা নিজেকে তৈরি করেছে। তানিশা শাড়ির কুচি গুজে দেওয়ার আগেই নিজেই
নিজের নাভির দিকে তাকায় আর নিজেই নাভির প্রশংসায় পঞ্চ মুখ্য। তানিশা ভাবছে, ওই মানুষটা যদি এখানে থাকে তাহলে কি লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে আমি নাভির দিকে। সে কি আমার শাড়ির কুচি কুচি দেওয়ার নাম করে আমার নাভিতে কিস করবে? নাভিতে কি হাজারো কিস করবে আর নাভি নিয়ে কিছুটা সময় খেলবে। এমনটা ভাবতে ভাবতে তানিশা তাড়াহুড়া করে গুজে দেয় কুচিগুলো। তানিশা নিজেকে এত সময় তৈরি করে নিয়েছে। তানিশা নিজেকে তৈরি করে নিয়ে আয়নায় চোখ বুলিয়ে নিজেকে দেখতে থাকে পা থেকে মাথা পর্যন্ত। তানিশা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার সারা শরীর যেন ডায়মন্ড ওল্ড হয়ে গিয়েছে, যেন তানিশা কোনো প্রকার ডায়মন্ড অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় যাচ্ছে। কতক্ষণ যাবৎ অপেক্ষায় প্রহর শুনতে শুনতে রাত 1টা বেজে যায়। আর তানিশার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ না করে নিচে চলে আসে। কিন্তু আর নিচে এসে দেখে একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। ছেলেটার পা থেকে দেখে শুরু করে তানিশা পায়ে জুতো আর জিন্সের প্যান্ট, সাথে কালো টি শার্ট, হাতে একটা সুদর্শন ঘড়ি, অস্থির এক যুবক দাঁড়িয়ে আছে। এতক্ষণ যাবৎ তানিশা মানুষটার মুখ দেখবার সাহস করতে পারেনি। কতক্ষণ বাদে কিছুটা সাহস কোথায় থেকে যেন সঞ্চয় করে তাকায় মানুষটার দিকে। আর তাকিয়ে দেখতেই তানিশা অজ্ঞান হয়ে যায়। চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।